I want to thank Pradhan Mantri from my heart. 1600 square mile of kacha rasta. সংসদে হিজাব নিয়ে কটাক্ষ করা হচ্ছে, পুশিং করা হচ্ছে, সীমান্তে হত্যা করা হচ্ছে, ভারত থেকে হাই কমিশনার প্রবেশ করে অখণ্ড ভারতের স্বপ্ন দেখছেন। রাজনীতিটা হলো আমাদের এখানে একটা বড় মুসলিম জনগোষ্ঠী রয়েছে, আমি তাদের পক্ষে দাঁড়াচ্ছি এই জন্য তাদেরকে অধিকাংশ তাদের অধিকার থেকে হলো তাদেরকে বঞ্চিত করা হচ্ছে। কারণ আমরা জানি কুল্লে নাফসিন জায়কাতুল মউত, আমাদের মৃত্যুর কোনো ভয় নাই, আর আমাদের তামান্না হচ্ছে শহীদ হওয়া। তো যাদের শহীদ হওয়ার তামান্না তাদেরকে কেউ দাবায় রাখতে পারবে না ইনশাল্লাহ। শেখ হাসিনা একবার আশা করেছিল এক সময় 13 সালের পরে যে উনি এদেরকে পক্ষপুটের নিচে নিয়ে আসতে পারবেন, মানে ডানার নিচে আনতে পারবেন। সে কারণে উনি কাউমি জননী উপাধিও নিয়েছিলেন, পেয়েছিলেন, লাভ হয়নি 2 পয়সা। তাকে ওনাদের হাতেই পরাজিত হয়ে লাঞ্ছিত হয়ে চলে যেতে হয়েছে। আর সেখানে তো বিএনপি শিশু। মুখে লাগাম টানেন, হাসিনার মুখ তো এইখান থেকে কিক মেরে ভারতে পাঠাই দেওয়া হয়েছে, আপনাদেরকে কিন্তু পাকিস্তানে পাঠাই দেওয়া হবে মুখে সুই সুতা দিয়ে সেলাই করে দিয়ে। বহু স্বৈরাচারের দোসরকে রাস্তায় কুটির সাথে বেঁধে রেখেছিলাম আমরা, কিন্তু জুলাই আগস্ট আন্দোলন ঘটিয়েছি। আসসালামু আলাইকুম দর্শক, নতুন একটা নিউজে আপনাদের সবাইকে স্বাগতম। ভিডিও শুরুতেই অনেকগুলো ভিডিওর অংশবিশেষ আপনারা ইতিমধ্যে দেখে নিয়েছেন, দেখেই বুঝতে পেরেছেন ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ ও আকর্ষণীয় হতে চলেছে। তাই না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখে আসুন, তাহলে বুঝতে পারবেন বর্তমান বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট সম্পর্কে জানা অজানা অনেক রকমের গোপন তথ্য। একটা লাইকে দিয়ে পুরো ভিডিওটি দেখে আসুন। দুজন ব্যক্তিকে আজকে আপনাদের সাথে একটু পরিচয় করিয়ে দেব। এই দুজন ব্যক্তির পরিচয় আপনাদের জানা থাকা দরকার, এবং এই সমস্ত মানুষগুলোকে আমরা যখনই দেখি বারবার ভুল করে বসি, আর এই ভুল যাতে ভবিষ্যতে না হয় এই জন্যই তাদের পরিচয় আপনাদের সামনে থাকা জরুরি। আমরা স্টেপ বাই স্টেপ যাব। প্রথমে আমরা আপনাদের সামনে একটু পরিচয় করিয়ে দেব আমাদের বর্তমান স্বাস্থ্যমন্ত্রী। তাকে তো আপনারা সবাই চেনেন, কতটুকু চেনেন তাকে? তার কিন্তু বিরাট একটা পরিচয় আছে। পরিচয়টা কি জানেন? তিনি নিজের মুখে সেটা স্বীকার করেছেন। মনে পড়ে আপনাদের নির্বাচনের আগে তার নির্বাচনী প্রচারণা চালানোর সময় জনগণকে জোরহাত করে বলেছিলেন যে আল্লাহর ওয়াস্তে নির্বাচনের এই কয়টা দিন যাইতে দেন, আমি যে কত বড় জাউরা সেটা আমি হারে হারে বুঝিয়ে দেব। আত্মস্বীকৃত ওইটা নিজে স্বীকার করেছেন, এখানে তো অন্য কারো কিছু বলার নাই। এবং তিনি রিয়েলি যে কত বড় ওইটা সেটা এখন বাংলাদেশের জনগণ বুঝতে পারছে। সম্প্রতি তিনি 8 দিন হসপিটাল বন্ধ করেছেন তিনি। আচ্ছা, এই হসপিটাল বন্ধ করার পরে যখন চারিদিক থেকে প্রচন্ড সমালোচনা শুরু হয়েছে যে হসপিটাল কেন বন্ধ হবে, রোগী মারা যেতে পারে ভুল চিকিৎসায়, এর জন্য কারো গাফিলতি থাকলে, কেউ দায়ী থাকলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে হবে, কিন্তু হসপিটাল কেন বন্ধ করতে হবে? আমাদের দেশে তো শুধু 8 দিন হসপিটালেই রোগী মারা যায় না, প্রত্যেকটা হসপিটালে রোগী মারা যায়, এবং কর্তৃপক্ষের যথেষ্ট গাফিলতি থাকে, এটাও সত্য। তাই বলে কি ওই হসপিটালগুলো কোনো একটা বন্ধ হয়েছে? হয় নাই। 8 দিন কেন বন্ধ হলো সেটাও তিনি স্বীকার করেছেন। আচ্ছা, তিনি যে আত্মস্বীকৃত ওইটা, এটা কি আমি বানিয়ে বললাম নাকি প্রমাণ নেবেন? আসেন আমরা প্রমাণ দেই, আগে ভিডিওটা দেখি। দিস ইজ ফার্স্ট টাইম আমি তাহাজ্জুদ পড়তে পারি নাই, আজকে ভাবছি পড়বো এবং কালকে রাতটা এই কয়টা দিন পড়বো। এই যে 8 দিন হাসপাতাল মানে ও বেটাও জবাব করবে, তার লাইসেন্স বাতিল করবো নাকি চুমা বোধ বলেন তো? কোটি কোটি টাকা নিয়ে ঘুরেছে আমার পিছনে। আপনারা কোটি কোটি টাকা নিয়ে তার পিছনে ঘুরেছেন। আমার মনে হয় আমি এই উত্তর দিতে চাই না, মন্ত্রী সাহেবকে জিজ্ঞেস করেন এই প্রুফটা আমাকে দেখান। যেটা নাক দিয়ে মুখ দিয়ে সারিয়ে এটা কার্বন ডাইঅক্সাইড বিষাক্ত, সব মরে যাবে। আমি যখন টয়লেটে যেতাম বই সাথে নিয়ে যেতাম। আমি যে আনারি ডাক্তার না, আমিও তো বুঝতাম যে বাচ্চা তো মুক্ত বাতাসে এসে ভালো হয়েছে, তার মানে ওইখানে অক্সিজেন পায় নাই। যে আমরা কিন্তু ভেন্টিলেশনের যে কার্বন ডাইঅক্সাইড লেভেল যেটা থাকার কথা, সেই কার্বন ডাইঅক্সাইড লেভেলে এখনো যারা এক্সপার্ট তারা মনে করেন না, তারা মনে করেন, এটা আমার কথা বলছেন, তারা মনে করেন না যে এই কারণে শিশু মৃত্যু হতে পারে। কথা বলো কাজ যাই করো, বাতিল করছি তো করছি। এই ভিডিওতে তিনি কি বলেছেন? কয়েকটা বিষয় কিন্তু বলেছেন। প্রথমে তিনি বলেন আমার জীবনে কোনোদিন তাহাজ্জুদ বাদ যায় নাই। এর আগে তাহাজ্জুদের কথা কে বলতো? কোনোদিন তাহাজ্জুদ বাদ যায় নাই ওই যে নারায়ণগঞ্জের কে যেন পালিয়ে গেছে এখন, তার নাকি কোনোদিন তাহাজ্জুদ বাদ যায় না, এবং তার নেত্রীরও কোনোদিন তাহাজ্জুদ বাদ যায় নাই। তো তাহাজ্জুদ বাদ যায় নাই, তাই যদি এই অবস্থা হয়, বাদ গেলে কি অবস্থা হতো রে ভাই? এরপরে তিনি প্রথমেই শুরু করলেন 8 দিন দিয়ে। আর 8 দিন কেন বন্ধ করলেন সেটাও তিনি পরিষ্কার করে বললেন যে ও শালা জামাতের প্রতিষ্ঠানটা বন্ধ করবো না, কি করবো, ওটা বন্ধ করেছি তো ভালো করেছি। এখানে একটা বিষয় উল্লেখ করা দরকার, 8 দিন হসপিটাল কিন্তু শুধু হসপিটাল নয়, ওটা কিন্তু একটা মেডিকেল কলেজ। তো যখন সমালোচনা হয়েছে এখানে প্রায় 500 জন ছাত্রছাত্রী আছে যারা মেডিকেলে পড়ালেখা করছে, তো তখন বলছে যে আমরা তো শুধু হসপিটালের লাইসেন্স বাতিল করেছি, আমরা তো মেডিকেল কলেজের লাইসেন্স বাতিল করি নাই, মেডিকেল কলেজ বন্ধ করি নাই। একটা মানুষের এই ব্যাপারে সে আসলে কি করে ডাক্তার হয়েছে, সে আসলে ওই ডাক্তার নাকি ভুয়া সার্টিফিকেট দিয়ে ডাক্তার হয়েছে, এটা একটু খতিয়ে দেখা দরকার। এখন বাংলাদেশে এগুলো কে খতিয়ে দেখবে? আচ্ছা বলেন তো, মেডিকেলে যারা পড়ে তারা আমার এই ভিডিও যদি দেখেন তারা বুঝতে পারবেন, বা আপনাদের ভাই ব্রাদার কেউ থাকলে জিজ্ঞাসা করবেন, মেডিকেলের ছাত্রদের 3rd ইয়ারে গিয়ে তাদের জন্য হসপিটাল একেবারে কম্পালসারি। হসপিটাল না থাকলে তাদের কোনো ভ্যালু নাই।
কারণ তাদের ওই থার্ড ইয়ারের পর থেকে পুরা সম্পর্কটাই হচ্ছে হসপিটালের সাথে। তারা রুগীর পাশে বসে তারা ক্লাস করে এবং হাতে কলমে, ওইটাই হচ্ছে মূলত তাদের যে ডাক্তার হয়ে ওঠার যে স্বপ্ন, ওইটাই কিন্তু তারা প্র্যাকটিক্যাল শুরু হয়। ইনজেকশন পুশ করা, নার্ভ দেখা, তাহলে এটা কিন্তু পরিষ্কার যে মেডিকেল মানেই হসপিটাল, সাথে হসপিটাল থাকতে হবে, না হলে মেডিকেল মূল্যহীন। যেখানে যেখানে মেডিকেল আছে সেখানে সেখানেই হসপিটাল আছে, হসপিটাল ছাড়া কোনো মেডিকেল নেই। অথচ তিনি বললেন যে আমরা হসপিটাল বন্ধ করেছি, মেডিকেল বন্ধ করিনি। কোন মানের ওইটা হলে এই কথা বলতে পারে? তারপরে কি বললেন যে ওইটা ও তো জামাতের প্রতিষ্ঠান, তো জামাতের প্রতিষ্ঠান বলে বন্ধ করতে হবে। সারা দেশে জামাতের যে প্রতিষ্ঠানগুলো আছে সবই তাহলে বন্ধ করতে হবে? জামাত কি এদেশে ভেসে আসা পানারে ভাই? আমি বুঝি না, জামাত ভালো কাজ করলে ওইটা মন্দ, আর ওরা আকাম কুকাম যা কিছু করুক ওইটা সব বেস্তি কাজ। এটা কোন ধরনের দেশে বাস করছি আমরা, এটা বুঝতে পারছি না। প্রতিষ্ঠান তো কোনোদিন একটা গড়েন নাই। এদেশে জামাত ইসলাম মানুষের সেবায় যে সেবামূলক প্রতিষ্ঠানগুলো গড়েছে সেইগুলো আপনি এসেছেন বন্ধ করতে। জনগণ যেদিন খেপবে, শেখ হাসিনার পালানো দেখেছেন তো, একটা পশমও থাকবে না ওইখানে। আর আপনি যে বলছেন না যে আপনি কত বড় ওইটা, জনগণ যে কত বড় ওইটা সেটা তো আপনি দেখেন নাই। জনগণ যেদিন খেপবে সেদিন জনগণের ওইটা দেখবেন। জনগণ কাকে বলে? এরা সুস্থ মস্তিষ্কের মানুষ নয়, নিশ্চয় সুস্থ মস্তিষ্কের মানুষ নয়। আর বিএনপি তারা এই মালগুলো কোথা থেকে পায় আর ধরে নিয়ে আসে। নির্বাচনের আগে তার এই বক্তব্য ভাইরাল হবার পরেও বিএনপি তাকে স্বাস্থ্যমন্ত্রীর মতো একটা জায়গায় বসিয়েছে। এর সাথে ভালো তো আসলে নাই। আচ্ছা, এরপরে আরেকজন ব্যক্তির পরিচয় করিয়ে দেই। দেখতে এই এত বড় বড় দাড়ি, ডগলাস ফস্কেটেরও দাড়ি ছিল, এত বড় বড় দাড়ি। ওই দাড়ি দিয়ে কি আসে যায় যদি তার ভিতরে ঈমান না থাকে? যদি সেই ইসলামের দুশমন হয়? আব্দুল্লাহ ইবনে উবাইয়ের দাড়ি ছিল না? ছিল তো। এই লোকটা, এই মনিরুল হক চৌধুরী, সে গত দুদিন আগে সংসদের ভিতরে দাঁড়িয়ে বিরোধী দলীয় নারী সংসদ সদস্যদের পর্দা সম্পর্কে যে কুরুচিপূর্ণ মন্তব্য করেছে, যে কথাগুলো বলেছে, এই বিষয়ে আমি আলোচনা করার ইচ্ছা ছিল না, পক্ষপাতী ছিলাম না যে না যা বলছে বলছে, ওখানে তো সংসদের ভিতরে একটা প্রতিবাদ হয়েছে, ওটা ওখানেই চুকে যাক। কিন্তু তার আরেকটা পরিচয় পাওয়ার পরে আমার কাছে মনে হলো তার পরিচয় আসলে আপনাদের জানা থাকা দরকার। প্রথমে তার অতীত একটু বলি। 1974-75 সালে সে কিন্তু ছাত্রলীগের সভাপতি ছিল। তো ছাত্রলীগের সভাপতি যেসব মাল থাকে ওসব মাল সম্পর্কে তো আপনারা জানেনই। ওই যে ফোজা পাগলা একটা ছাত্রলীগের সভাপতি ছিল, সে কি জিনিস এখন তো আপনারা হারে হারে বুঝতে পারছেন। এরকম আরো অনেকে আছে যেগুলো ওইখান থেকে এসেছে, সেইগুলোই এখনো ওইখানেই চেটে বেড়ায়। এরপর কুমিল্লা 10 আসন থেকে 9 আসন থেকে সে জাতীয় পার্টির নির্বাচন করেছে, হেরেছে। সর্বশেষ তিনি এই 2026 সালে কুমিল্লা 6 আসনে এসে নির্বাচন করেছেন বিএনপির হয়ে, এবং তিনি সেখান থেকে জিতে এসেছেন। এই জেতা যে কি জেতা সেটা তো আমি আপনি সবাই জানি। এইখান থেকে জেতার পরে সে সংসদে গিয়েছে। আরো একটা ভিডিও তার ভাইরাল হয়েছে, যেইটার কারণে মূলত আমার এই কথাগুলো বলা। তিনি কাউকে যেন ফোনে নির্দেশ দিচ্ছেন যে পাঠ্যপুস্তক থেকে ইসলামের ইতিহাস, ইসলামিক স্টাডিজ এই সাবজেক্টগুলো বাদ দিয়ে চিড়িয়াখানায় ওগুলো পাঠিয়ে দিন। ইসলাম হিস্ট্রি সাবজেক্ট মুঘল সম্রাট ইতিহাস পড়া এইসব পরিমাণ মাস্টাররা দেখেছে। এটা আলাদা অবস্থায় প্রতিষ্ঠা করেছে দিয়ে নেই, এই জন্য আলাদা একটা চিড়িয়াখানা করে ওখানে মাসে মাসে বেতন দিয়ে আমরা দাদি আমি বাজারে প্রস্তাব দেবো, দাদা আলাদা কিছু টাকা রাখে আপনার জন্য, কিভাবে এটি দয়া করে দূর করে। মুঘল সাম্রাজ্যের ইতিহাস ওখানে পড়ানো হয়, ওগুলো চিড়িয়াখানায় পাঠিয়ে দিন। একটা কথা এখানে শুধু শুনে রাখুন, মুঘল সাম্রাজ্যের ইতিহাস কাদের কাছে সবচেয়ে অপাঙ্ক্তেয়? কারা মুঘল সাম্রাজ্যের সমস্ত স্থাপত্যগুলো, বৈশিষ্ট্যগুলো, চিহ্নগুলো মুছে ফেলতে চাচ্ছে? কারা? এই আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত। ভারত থেকে মুঘল শাসকদের যত কীর্তি, যত কর্ম, যত ঐতিহ্য সবকিছু তারা মুছে ফেলছে। তাদের নির্মিত মসজিদগুলো তারা ভেঙে দিয়ে সেখানে মন্দির তৈরি করছে, এবং ওই মুঘল শাসকদের চরিত্র হননের জন্য মিথ্যা বয়ান তারা পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করেছে, এবং তাদের চরিত্র বিকৃতভাবে তারা তাদের ছাত্রদেরকে, তাদের নাগরিকদেরকে শিক্ষা দিচ্ছে। তাহলে সমস্যাটা তো ওইখানে। তো সেটা মনিরুল হকের কাছে আসলো কি করে? মনিরুল হককে নিয়োগ দিয়েছে ওখানে, ওখান থেকে বলেছে যে যাও, তুমি যাও, কিন্তু তোমার ড্রেস হবে কিন্তু এটা, তাকে বলে দিয়েছে। এবং এটা শুধু ভারত বলে দেয় নাই, ভারত এবং ইসরায়েল মিলে তাকে এই ড্রেস কোড দিয়ে, তার এই অবয়ব দিয়ে, তার এই সুরত দিয়ে বাংলাদেশে পাঠিয়েছে যে যাও, তোমার কাজ হবে এই পোশাক পরে তুমি ওদের ভিতরে মিশে থেকে তোমাকে দেখতে মনে হবে তুমি আল্লাহর ফেরেশতা মাত্র নাজিল হলে, কিন্তু তোমাকে কিন্তু এই কাজগুলো করতে হবে। বিএনপিকে বুঝতে না দিয়ে রাজনীতিতে তোলপাড় লাগিয়ে দিচ্ছে আওয়ামী লীগ। বিএনপিকে এক প্রকার ঘুরপাক খাওয়ানোর মতো একটা উপক্রম শুরু হয়ে গেছে। এনসিপি বিষয়টা টের পেয়েছে, এবং যদি আওয়ামী লীগ সত্যিকার অর্থে এখন যে চেষ্টাটা করেছে এটা যদি সফল হয় তাহলে রাজনীতি পাল্টে যাচ্ছে। দর্শক, রাজনীতিতে অনেক কিছুই ঘটছে যেটা অস্বাভাবিক, এবং রাজনীতির যে সমীকরণ এবং পলিটিক্যাল ম্যাথমেটিক্স এগুলো পাল্টে যাবে। রাজনীতির যে সেট আপ আছে এখন পর্যন্ত আপনারা যতটুকু বিরোধ দেখেন এটা খুবই সামান্য। বিএনপি, জামাত, এনসিপি এরা একটা আন্ডারস্ট্যান্ডিংয়ে আছে, এরা সবাই আওয়ামী লীগের বিরুদ্ধে ঐক্যবদ্ধ, এবং আওয়ামী লীগ চরম কোণঠাসা। ভারত সর্বোচ্চ চেষ্টা করছে আওয়ামী লীগকে বিএনপি সরকারের মাধ্যমেই কোনো না কোনোভাবে বৈধতা দিতে, কিন্তু এখনো বিএনপি সরকার স্ট্রিক্ট অ্যাগেনস্ট আওয়ামী লীগ, যে না
এদেরকে কোনো স্থান দেওয়া যাবে না। আমরা ঝগড়া করলো, আমরা বিএনপি জামাত এনসিপি আমরা করব, বিরোধিতা আমরা নিজের একে অপরের বিরোধিতা করবো, কিন্তু আওয়ামী লীগকে আমরা কোনো সুযোগ দিব না। এভাবেই হিসাব নিকাশ এখন পর্যন্ত চলছে। কিন্তু আওয়ামী লীগ তো এত ঠুনকো নয়। মাঝে মাঝে আওয়ামী লীগ গভীর কিছু খেলার চেষ্টা করে, যে খেলার মাধ্যমে তারা প্রাসঙ্গিক হওয়ার চেষ্টা করে এবং রাজনীতি ঘুরে দেওয়ার চেষ্টা করে। যে খেলার মাধ্যমে জামাত বিএনপি সম্পর্ক এতটাই তলানিতে নেওয়ার চেষ্টা করে যে বৃহত্তর আন্ডারস্ট্যান্ডিং আছে বিএনপি জামাত এনসিপির মধ্যে, এটা যেন না থাকে সেই চেষ্টা করছে। সেই চেষ্টা মাঝে মাঝে সফলতার কাছাকাছি চলে যায়। কারণ আওয়ামী লীগ যে পরিমাণ টাকা লুটপাট করেছে, পাচার করেছে, তাদের হাতে যে পয়সা আছে এবং এস্টাবলিশমেন্টে এখনো তাদের যে পাওয়ার আছে, প্রশাসনের রন্ধ্রে রন্ধ্রে তাদের দালাল যে পরিমাণ আছে, এতে তারা মাঝে মাঝে কিছু কিছু পারে। যেমন প্রশাসনে এখনো পুলিশ বলি, সিভিল অ্যাডমিন বলি, সিভিল মিলিটারি ব্যুরোক্রেসি, বিভিন্ন জায়গায় বিপুল সংখ্যক কর্মকর্তা রয়েছে যারা সবসময় জিকির করেন, আল্লাহ আল্লাহ জিকির করেন, মনোজাত করেন যে আল্লাহ শেখ হাসিনা ফিরুক। ফিরলেই আমরা বলবো যে এতদিন আমরা বাধ্য হয়ে ইউনূস তারেকের আনুগত্য করেছি, আমরা তো হাসিনা লোক, এবং হাসিনা সেটা অ্যাকসেপ্ট করে এবং আসলেই তার হাসিনা লোক। এখন বাধ্য হয়ে ভয়ে পরিস্থিতির শিকার হয়ে তারেক রহমান সরকার আনুগত্য করছে, এটা আছে। অর্থাৎ তাদের সক্ষমতা একদম কম নয়। দেখেন, তাদের জনভিত্তি নেই, আওয়ামী লীগের কোনো জনভিত্তি নেই, কোনো জনগণ আওয়ামী লীগকে সমর্থন করে না। জনগণের সমর্থন বিএনপিকে ভালো না লাগলে জামাত, জামাতকে ভালো না লাগলে এনসিপি, আওয়ামী লীগ না। কিন্তু তারপরেও তারা ঝটিকা মিছিল বা এরকম কিছু কাজ করতে পারে। কিভাবে করতে পারে? ইটস ভেরি সিম্পল। দেখেন, ঝটিকা টাকা থাকলে আপনি সব পারবেন। আর আওয়ামী লীগের পদধারীরা সব পালাতক, যারা ঝটিকা মিছিল করে এরা একটা আওয়ামী লীগের পদধারী না, তাহলে এরা কারা? এগুলো টাকা দিয়ে করে। যে আপনি বললেন একজনের সাথে চুক্তি করেন, এগুলো বিভিন্ন গণমাধ্যমে বা ধরা পড়ার পর অনেক এগুলো আসে। যেমন কোথাও কিছু যুবকের সাথে বা বিশ্ববিদ্যালয়ে বা কলেজে পড়ে, এমনকি ছাত্র দলের ছেলেদের সাথে এরকম অনেক সময় একটা আন্ডারস্ট্যান্ডিং হয় যে একটা মিছিল করবা, স্লোগান দেবা যে শেখ হাসিনা আসবে, বাংলাদেশ আসবে, ঠিক আছে, 7-8 জন 10 জন নিয়ে করবা, এক একজনকে 500 টাকা দিব, অথবা তুমি যদি এটা আয়োজন করতে পারো তোমাকে মোটা অঙ্কের একটা টাকা দিব, 10,000 টাকা 20,000 টাকা, যার সময় 29 সেকেন্ড 30 সেকেন্ড মিছিল করে ভিডিও করবা, ঠিক আছে, তোমাকে কেউ চিনবে না, তুমি মাস্ক পরে করবা, প্রয়োজনে সাদা কাপড়ের কাপড় পরে করবা, কেউ বুঝতেই পারবে না যে তুমি কে, কিন্তু তুমি 29 সেকেন্ড মিছিল করতে পারলে 10,000 টাকা পাবা। এখন এই বেকারদের বাংলাদেশে, যেখানে স্টুডেন্টদের 10,000 টাকা ইনকাম করতে 2 মাস টিউশন করতে হয়, তাও অনেকে পায় না, তাও ঢাকার শহরে হতে হয়, নইলে টিউশনের দাম অনেক কম, মাথার ঘাম পায়ে ফেলতে হয়, কত কষ্ট। সেখানে যদি আপনি 29 সেকেন্ড মিছিল করে 10,000 টাকা পান, অথবা আপনি সাধারণ পার্টিসিপেন্ট হলে 29 সেকেন্ড মিছিল করে যদি 1,000 টাকা 500 টাকা পাওয়া যায়, আর কত টোকাই অথবা বেরিখোর গাঁজাখোর আছে যে 500 টাকা অনেকগুলো সিগারেট খেতে পারবে যদি 29 সেকেন্ড একটা মিছিল করে বা 1,000 টাকায়। এই টাকা দিয়ে তারা অনেক কিছু করাচ্ছে। এটা হচ্ছে বাস্তবতা, যেহেতু তাদের হাতে টাকা আছে আর অনেক কিছু করাতে পারবে। তো এইভাবে তারা নানান সময় মাঝে মাঝে মাথাচাড়া দিয়ে ওঠে এবং রাজনীতিতে বিভ্রান্তি সৃষ্টি করে, একটা মেসেজ দিয়ে তোলপাড় সৃষ্টি করে তাদের এই টাকার খেলায়, এবং বিএনপি অনেক সময় বুঝতে পারে না। আবার তাদের যে ফরেন পলিসি, যেমন দেখেন কিভাবে পরিস্থিতি ঘোলাটে হয়। ভারত ডাক্তার জাহেদের মাধ্যমে বলিয়েছে যে আগামী নির্বাচনে আওয়ামী লীগের লোকজনের অংশগ্রহণ করতে কোনো বাধা নেই স্থানীয় সরকার নির্বাচনে। কথা বলার পর তাদের গতি তো এমনিতেই বেড়ে যাবে, তাদের মানসিক অবস্থা তো এমনিতেই ডেভেলপ হয়ে যাবে, এবং তারা একটা সিগন্যাল পেয়ে যাবে। কারণ এটা কিন্তু ভারতের সাথে বাংলাদেশের ফরেন পলিসির একটা ইনস্ট্রুমেন্ট, যে আওয়ামী লীগকে এটা করতে দাও। দিন শেষে করতে দেবে কি দিবে না, হয়তো বা দিতে পারবে না, কিন্তু বলেছে তারা এখন উত্তেজিত হয়ে গেছে, আত্মবিশ্বাস হয়ে গেছে, আর আত্মবিশ্বাস পেলে অনেক কিছু করতে পারে। আবার এই যে বেনজিরকে গ্রেপ্তারের যে বিষয়টা, এটা যদি ফিরিয়ে আনতে পারে ভেরি গুড, আর ফিরিয়ে আনতে না পারলে এটা বিএনপির মান সম্মান কিচ্ছু থাকবে না, তখন ওটা হবে আওয়ামী লীগের একটা বিজয়, যে ওই ধরলা তো ফিরিয়ে তো নিতে পারলে না, ইত্যাদি ইত্যাদি। কারণ এটা নিয়েও কিন্তু আওয়ামী লীগ খেলছে এবং ভারত খেলছে যাতে ফিরিয়ে নিতে না পারে। তো এই যে সামগ্রিক পরিস্থিতি, এটাকে নাহিদ ইসলাম পিক করেছেন। নাহিদ ইসলাম বলেছেন পরাজিত ফেসিবাদী শক্তি আবারও মাথাচাড়া দিয়ে উঠেছে। কিভাবে মাথাচাড়া দিয়ে উঠেছে? এই যে টাকার ফলে, যেমন লন্ডনে হাসনাত আব্দুল্লাহকে ঘিরে তারা একটা বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করেছে, একটা মব করেছে। এখন লন্ডনে হাসনাত আব্দুল্লাহকে ঘিরে যা করেছে ওটাও টাকা খেলা, বাজেট লাগে, পয়সা দিয়ে অনেকে নিয়েছে, বা সুশান্তের নাম শোনা যাচ্ছে যে সে শেখ রেহানার কাছ থেকে মোটা অঙ্কের টাকা নিয়েছে। আর যদি আওয়ামী লীগ ইনভেস্ট করার মতো কোনো সক্ষমতা না রাখে, কুত্তাও পাওয়া যাবে না। বিলেতি কুত্তা যেগুলো বিভিন্ন পার্কের পাশে অনেকে নিয়ে ঘুরে দেখেন না, এগুলো ভাড়া নিয়ে যেতে পারবে না। তো দর্শক, এই জন্য এই যে পরাজিত ফেসিবাদী শক্তি আবারও মাথাচাড়া দিয়ে উঠেছে, এটা বিএনপি সরকারের দুর্বলতার কারণে, এবং আওয়ামী লীগের যে প্রশাসনিক শক্তিমত্তা এখনো আছে ওটাকে কাজে লাগিয়ে, এবং তাদের যে তারা যে টাকা পয়সা নিয়ে পালিয়েছে ওটাকে ব্যবহার করে করছে। দর্শক, এতক্ষণ ধৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন। ভিডিওটি দেখে আপনারা কি জানলেন, বুঝলেন,
অবশ্যই আপনাদের মূল্যবান মতামত আমাদের কমেন্ট বক্সে জানাবেন। আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন তারা অবশ্যই ভিডিওটি শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন। আজকে কথা না বাড়িয়ে বিদায় নিচ্ছি। এরকম নিত্য নতুন গরম গরম নিউজ পেতে আমাদের চ্যানেলের সাথেই আপনারা সবাই যুক্ত থাকুন। আল্লাহ হাফেজ।